দেখে নেব খেলার সময় শিরোনাম। বিদেশের মাটিতে শেষ টেস্টে ভালোবাসায় সিক্ত সাকিব আল হাসান। বিরাট কোহলির কাছ থেকে পেলেন ব্যাট উপহার, ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের। টেস্টের ব্যর্থতা ঘোচানোর স্বপ্ন নিয়ে টি-20 সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ দল। নিজেদের দক্ষতায় আস্থা, অভিষেকের অপেক্ষায় থাকা রাকিবুলের দলগত নৈপুণ্যে ভালো করার আশা। এবং ক্রীড়াঙ্গনের সার্চ কমিটি পুনর্গঠন, ফেডারেশনগুলোকে নিয়ে দ্রুত নেওয়া হবে কার্যকরী সিদ্ধান্ত। জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধনে সুপারিশের পরিকল্পনা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট, বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। বিদেশের মাটিতে বিদায়ী টেস্টে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেয়েছেন সাকিব আল হাসান। সংবর্ধনা পেয়েছেন সিরিজ কভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও। তবে গ্রিন পার্কে শেষ ইনিংসে ব্যাট কিংবা বলে মনে রাখার মতো কিছুই করতে পারেননি সাকিব। যদিও ম্যাচ শেষে ঠিকই সিক্ত হয়েছেন সতীর্থদের ভালোবাসায়। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। গ্রিন পার্কে মোটে 6 সেশনে ম্যাচ হার, তবুও ডাগ আউট কিংবা প্রেস বক্স সবাই দাঁড়িয়ে গেলেন একজনের জন্য। সতীর্থরাও এগিয়ে এলেন বিরাট কোহলিও। গ্যালারির চিৎকার ছাপিয়ে নিভৃতে তখন হয়তো বাজছে বিউগলের করুণ সুর। সাকিব তবুও কাঁদলেন না, মুখে জোর করেই হাসি আটকে রাখার আপ্রাণ চেষ্টা। আকাশের দিকে তাকিয়ে হয়তো সৃষ্টিকর্তাকে বলছেন ধন্যবাদ। বিদায়ী টেস্টে কেউ কোনো আয়োজন করুক কিংবা নাই করুক, সাকিবকে আলাদা সম্মাননা জানিয়েছেন ঢাকা থেকে এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা। ফুলের শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি সাকিব মিটিয়েছেন সেলফি আর অটোগ্রাফের আবদার। এর আগে দ্য লাস্ট ড্যান্স বিদায় বেলাতেও বড্ড তাড়াহুড়ো, বেখেয়ালি। দলকে খাদের কিনারায় রেখে ফিরেছেন 0 রানে। তবে জাদেজার যে বলটায় তিনি আউট হলেন, সচরাচর এমন আউট দেখা যায় না পাড়ার ক্রিকেটেও। 71 টেস্ট ক্যারিয়ারে 130 ইনিংস, যেখানে এ নিয়ে 6 নম্বর বারের মতো 0 রানে ফিরেছেন সাকিব। আগে ঘোষণা দিয়ে রেখেছিলেন ভিন দেশে বনেদি ক্রিকেট আর নয়, কানপুরেই শেষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতিও দেখে ফেলেছেন অনেকেই, যদি না শেষ পর্যন্ত তার অনুমতি মেলে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার। বেলা শেষে সাকিবের এই বিদায় স্মরণীয় আরও এক ভিন্ন কারণে। বিরাট কোহলির কাছ থেকে যে পেয়েছেন বিশেষ উপহার, ভাগ্যের কি অদ্ভুত সমীকরণ। 17.5 বছর আগে টকবগে তরুণ সাকিবের এই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষেই। হয়তো শেষ টেস্টের প্রতিপক্ষ এই টিম ইন্ডিয়াই, কে জানে। তবে আপাতত কোনো ক্রিকেট নয়, গন্তব্য পরিবারের কাছে মার্কিন মুলুকে। বলা হয় যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে নাকি গুণীর জন্মই হয় না। আফসোস, আপনার থাকতেই পারে আপনার দেশে একজন সচিন টেন্ডুলকার, ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি, মাইকেল জর্ডান কিংবা শুমাখার নেই। গর্ব আপনার হতেই পারে আপনার দেশে একজন সাকিব আল হাসান ছিলেন, যিনি 17 বছরের বেশি দেশকে সার্ভ করার পর ইচ্ছে প্রকাশ করেছেন ঘরের মাঠে শেষ টেস্ট খেলার। তবে সেই স্বপ্ন পূর্ণ হবে নাকি কানপুরই হবে শেষ, সেই উত্তরের জন্য আপাতত অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত। দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ পারফরমেন্সটা আরও ভালো করলে নিশ্চয়ই আরও খুব ভালো লাগতো। এখন আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম বা সবখানে আপনার লেখা দেখি খুব গভীরভাবে ক্রিকেটটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেন। 4 দিন পরে কানপুর টেস্টে যেই অবস্থা ছিল, সেইখান থেকে বাংলাদেশের এমন হার কিভাবে বিশ্লেষণ করবেন? এটা তো আসলে বিশ্লেষণ করার মতো অবস্থাও নেই, কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়, একদম অগ্রহণযোগ্য। দেখুন, টেস্ট ক্রিকেটে ভারত যে জায়গায়, বাংলাদেশ যে জায়গায়, বাংলাদেশ হারতেই পারে। ইভেন আমি বলি যে 2-2.5 দিনের বেশি আসলে বৃষ্টিতে ভেসে গেছে, তারপর বাংলাদেশ হারতে পারে। কিন্তু আজকে বাংলাদেশ যেভাবে হেরেছে, যেভাবে নিজেদেরকে মেলে ধরেছে, এটা নিয়ে হলো আমার প্রশ্ন, বা আমি তাদেরকে কাঠগড়ায় দাঁড় করতে চাই। এই কারণে যে দেখুন, কালকে পর্যন্ত যখন ইন্ডিয়া এভাবে অ্যাটাক করলো, ওটা অনেকেই হকচকিয়ে গেছে। ইনস্ট্যান্ট হতে পারে যে বাংলাদেশ ওই প্ল্যানের জন্য রেডি ছিল না, ঠিক আছে, বাংলাদেশ একটা জায়গায় নিয়ে গেছে। এবং কালকে দিন শেষে আমরা মোটামুটি শিওর যে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ শেষ দিনে অপেক্ষা করছে। কিন্তু শেষ দিনে বাংলাদেশ কীভাবে নিজেদের মেলে ধরে, টেস্ট ক্রিকেটে কিন্তু এই ছোট ছোট চ্যালেঞ্জগুলো হলো মূল ব্যাপার। বিভিন্ন সময় রং পাল্টায়,
বিভিন্ন সময় আপনাকে একদম খাদের কিনারে নিয়ে যাবে, সেখান থেকে আপনি কিভাবে অ্যাটিটিউডটা শো করছেন, ক্যারেক্টারটা শো করছেন, এগুলো হলো টেস্ট ক্রিকেট। আমি বলছি না যে ভারতকে হারিয়ে দিতে হবে, পাকিস্তান থেকে বাংলাদেশ জিতে এসেছে তারপরে ভারতকে হারিয়ে দিতে হবে বা ভারতের বিপক্ষে সিরিজ জিততে হবে, একটা টেস্ট জিততে হবে, সেটা না। কিন্তু এই সব মোমেন্টগুলোতে, যখন চ্যালেঞ্জিং মোমেন্টগুলোতে আপনি কীভাবে ক্যারেক্টার শো করছেন, সেটা হলো আপনাকে উপস্থাপন করবে দল হিসেবে আপনি কোন জায়গাটা যাচ্ছেন, আপনার ওই ধারাবাহিকতা আছে কিনা। কিন্তু বাংলাদেশ আজকে টোটালি সেখানে ফেল করেছে। আপনি যদি এক একটা আউটের ধরন দেখেন, যেভাবে মানে ধসের শুরুটা হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দিয়ে, তারপরে এক একটা ব্যাটসম্যান যেভাবে শট খেলেছে, এটা আসলে মানে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সো এটাই হলো সবচেয়ে বড় হতাশার জায়গা। বাংলাদেশ হেরে গেছে, বাংলাদেশ খুব বাজেভাবে হেরেছে, এটা আমরা অসংখ্যবার দেখেছি। কিন্তু এই যে সিনিয়র ক্রিকেটাররা, মানে শান্তকে আমি এখন সিনিয়র ক্রিকেটারই বলবো, ক্যাপ্টেন শুধু নয়, তিনি 7 বছর হয়ে গেছে তার টেস্ট ক্যারিয়ারের বয়স। ইভেন মুশফিকুর রহিম যে শটটা খেলেন তিনি লাঞ্চের ঠিক আগের বলে, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না 92 টেস্ট খেলা একজন প্লেয়ার। সো এই ধরনটাই হলো হতাশাজনক আর কি। বিসিবির কোচরা যারা আছেন, একটা কথা আমি শুনি তাদের কাছ থেকে, গেম অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য তারা বিভিন্ন রকম কাজ সেশন করে থাকেন। কিন্তু আপনি যে সিনিয়র ক্রিকেটারদের কথা বললেন, মুশফিকুর রহিম বা সাকিব আল হাসানের কথাও যদি বলেন, গেম অ্যাওয়ারনেসের ঘাটতি কি আমরা সব ক্রিকেটারের মধ্যেই দেখি কিনা? ডেফিনেটলি এটা বাংলাদেশ ক্রিকেটের একটা চিরন্তন সমস্যা। সেই মানে টেস্ট ক্রিকেটের শুরু থেকে আমরা দেখে আসছি, একটা সময় আমরা বেনিফিট অফ ডাউট দিতে পারতাম, তারা টেস্ট ক্রিকেট খুব বেশি খেলতেন না, ফার্স্ট ক্লাস ক্রিকেটও খুব বেশি খেলা হতো না, ফার্স্ট ক্লাস ক্রিকেটের মান তখন এত ভালো ছিল না। তো এখন তো মান অনেক বেশি ভালো, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের বদৌলতে অনেকগুলো ম্যাচ বাংলাদেশ রেগুলার ম্যাচ পাচ্ছে এখন, গত 2-2.5 বছরে তো অনেক ম্যাচ খেলেছে, এবং এই বছর রেগুলার টেস্ট হচ্ছে, এবং আপনি পাকিস্তানের সিরিজ জিতে এসেছেন, তারপরে এগুলো আসলে গ্রহণযোগ্য না। ম্যাচ অ্যাওয়ারনেসটা এমন জিনিস, আপনার কোচ বেটে খাওয়ালে আসলে এটা হবে না, এটা আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, কোন সময় আপনি কোন শটটা খেলবো, দেখুন শান্তর শটটার কথা বলি, আপনি রিভার্স সুইপ টেস্ট ক্রিকেটে এখন আপনি খেলতে পারেন, অনেক ব্যাটসম্যানই খেলেন, এবং এটা এখন ক্রিকেটীয় শট বলা যায়, ঠিক আছে, আপনি খেলবেন, সমস্যা নেই। শান্ত এই শটটা খুব ভালো খেলেন, খুবই ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ শট আমি মনে করি। কিন্তু আপনি কখন খেলবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এটা যেহেতু একটু হাই রিস্ক ফ্যাক্টর শট আছে, এখানে একটু রিস্ক ফ্যাক্টরটা অন্যান্য শটের তুলনায় বেশি। তো আপনি কখন খেলবেন, কোন বোলারকে খেলবেন, এবং কোন বলটায় খেলবেন, এই তিনটা জিনিস আপনাকে ঠিক করতে হবে। শান্ত এই তিনটাই ভুল করেছেন। ম্যাচের যা সিচুয়েশন, এই সময়টা তার এই শট খেলার কোনো দরকার ছিল না, এই রিস্কটা নেওয়ার দরকার ছিল না। এবং চতুর্থ দিন শেষে পোস্ট ম্যাচে আমরা দেখেছি মেহেদী মিরাজের কণ্ঠে স্পষ্ট ছিল যে আমরা ড্র কিভাবে করা যায় সেই টার্গেটে, যদি ড্রয়ের স্ট্র্যাটেজিটা থাকে তাহলে ওই শটটা আসলে খুবই বেমানান। এক্স্যাক্টলি সেটাই আমি বলছিলাম যে দেখুন, তারপর আপনি জাদেজাকে পিক করেছেন, জাদেজার সেকেন্ড বলই, এবং সেটা হলো কোন বলটা পিক করেছেন, যেটা লেগ স্ট্যাম্পে, মানে প্রিমেডিটেটেড শট, তিনি আগে থেকে ঠিক করে রেখেছিলেন যে তিনি রিভার্স সুইপ খেলবেন, এবং জাদেজা সেটা দেখে, জাদেজা যেহেতু লাস্ট মোমেন্টে অ্যাকশনে একটু বাড়তি সময় পান, ফ্র্যাকশন অফ সেকেন্ড, সেই সময়টা তিনি দেখেছিলেন যে তার ফুট মুভমেন্ট দেখে বুঝে ফেলেছেন, তিনি বলটা লেগ স্ট্যাম্পে দিয়েছেন এবং আলটিমেটলি তিনি আউট হয়েছেন। তো এটা হলো গেম অ্যাওয়ারনেসের ব্যাপার। আপনি লাঞ্চের আগে লাস্ট বলে যখন মুশফিক এই শটটা খেলেন, একটা স্ট্রক করলেন, এটা আপনি কোন কোচ তাকে শেখাবে বলেন? 92 টেস্ট খেলেছেন একটা, এটা তো আসলে ফার্স্ট টেস্ট খেলা কোনো প্লেয়ারও এই শট খেলতে পারে না, সেখানে তিনি 92 টেস্ট খেলেছেন। এমন না যে মুশফিক এই শটটা না খেললে বাংলাদেশ ম্যাচ বাঁচিয়ে খেলতো, তা না। কিন্তু আপনি টেস্ট ক্রিকেট কি চাবেন, আপনি যেটা বললেন অ্যাপ্রোচটার কথা বলছেন, এক্স্যাক্টলি আপনি যেটা বললেন যে ড্র করার জন্য খেলবো, ওই গ্রাইন্ড করা, অপোনেন্টের কাজটাকে আপনি একটু টাফ করেন না, ঠিক আছে। আপনি একটা সেশন ওই শটটা ওই বলটা মানে আপনি ঠেকে দিতে পারলে আরেকটা সেশন তো আপনি লম্বা করতে পারছেন, নতুন সেশনে নতুন পরিকল্পনায় নামবেন, ভারতকে একটু বেশি ভাবাতে পারলেন, এগুলো হলো অ্যাটিটিউড। তো আপনার যখন একদম 92 টেস্ট ক্লাব প্লেয়ার যখন আপনার মানে লাঞ্চের আগে লাস্টগুলো স্ট্রক করে এভাবে বল হচ্ছেন, তো খুব বেশ ভালো বার্তা এটা দেয় না দলের প্রতিও না, ওয়ার্ল্ড ক্রিকেটের প্রতিও না, যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মানে একটা দল হিসেবে কোথায় দাঁড়িয়ে আছে। সাকিব খুব আলসে একটা শট খেলেছেন, লিটন দাস দেখে মনে হচ্ছিল তিনি খুব অল্প সময় ছিলেন, কিন্তু ওই সময়টুকু মনে হচ্ছিল যে তিনি আসলে মাঠে নেই, মানে যে শটটা খেলেছেন খুব টেম একটা ডিসমিসাল, যদিও বলটা একটু বাড়তি লাফিয়েছিল, কিন্তু এগুলো হবে, তার শট খেলার দরকার ছিল না। সাকিবেরটাও খুব টেম ডিসমিসাল। তো এগুলো খুবই হতাশাজনক আসলে এই পর্যায়ে এসে। আমরা একটা কথা প্লেয়ারদের কাছ থেকে খুব বেশি শুনি, সেটা হচ্ছে আমরা অপোনেন্ট নিয়ে ভাবি না, আমাদের স্ট্রেংথ জায়গাগুলো নিয়ে আমরা কাজ করি। কিন্তু এইটা কি আসলে মডার্ন ক্রিকেটে বা কখনোই কি এটা সম্ভব অপোনেন্টকে রিড না করে? আপনি যদি ভারতের স্ট্র্যাটেজি দেখেন, তারা কত ছোট ছোট জায়গায় অ্যানালাইসিস করেছে। আমরা মমিনুল হককে প্রথম ইনিংসে যেইভাবে খেলে সেঞ্চুরি করতে দেখেছি, অনেকগুলো সুইপ শট আমরা দেখেছি, এবং আজকের মানে ঠিক সেই জায়গায় একজন লেগ স্লিপ রাখা বা তাদের ফিল্ডিং সেট আপ, তাদের প্ল্যান, এগুলোকে আপনি কিভাবে বলবেন? মানে আপনি বারবারই বলছেন যে টেস্ট ক্রিকেটে খুব ছোট ছোট বিষয় অনেক বড় হয়ে ওঠে। ডেফিনেটলি এটা খুব ভালো পয়েন্ট পিক করেছেন। দেখুন মানে তারা তো কোয়ালিটি বোলার এবং কোয়ালিটি টিম একটা, তারা তো জানেন। মুমিনুলকে তার ফার্স্ট ইনিংসে দেখেছেন, মুমিনুল খুব ভালো সুইপ করেছেন, এমনিতে অফ স্পিনের বিপক্ষে তার একটা দুর্বলতা ছিল, কিন্তু ফার্স্ট ইনিংসে তিনি অসাধারণ খেলেছেন, অশ্বিনকেও খুব ভালো খেলেছেন। তো তিনি যখন সুইপ করছেন, আজকের দিনে অশ্বিন যখন এসেছে তিনি কিন্তু প্রথম বলটা সুইপ করে ট্রাই করেছেন আজকেও। সো লেগ স্লিপ রাখা হয়েছে কেন, এটা মানে যে কোনো মানে যারা ক্রিকেট সামান্যতম ফলো করে তারাও জানে যে কেন লেগ স্লিপটা ওখানে রাখা হয়েছে। সো এবং তাকে লেগ স্ট্যাম্পের বাইরে লেগ স্ট্যাম্পে বল করা হচ্ছে, একটু ফ্লাইট দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে এই শটটা খেলার জন্য। কিন্তু
এই যে মুমিনুল তারপরে শটটা খেলবেন, তিনি এই শট ভালো খেলেছেন ডেফিনেটলি, কিন্তু তার রিস্ক ফ্যাক্টরটা বুঝতে হবে। এখন একটা স্লিপ রাখা আছে, ম্যাচ অ্যাওয়ারনেস এটাকেই বলে আসলে, যে ঠিক আছে আমি তখন আমার ইগোর সঙ্গে একটু আপোষ করতে হবে। আমি এই শটটা আমি প্রচুর রান করেছি, এই শটটা আমি ভালো খেলছি, ঠিক আছে, কিন্তু এই যে আমাকে ফাঁদটাতে তারা ফেলতে চাচ্ছে, আমি সেই ফাঁদে পা দেবো না। এইটাই কিন্তু টেস্ট ক্রিকেট, আপনি গ্রাইন্ড করবেন, আপনি মানে পড়ে থাকবেন, ঠিক আছে, আমার এই জোনটা বন্ধ করে দিয়েছে, আমি অন্য জোন খুঁজবো, ওর কাজ আমি কঠিন করে দেবো, আমি ওই শট খেলবো না, ঠিক আছে। এই জিনিসটা তো আপনার নিজের সঙ্গে কিন্তু এটা রপ্ত করতে হবে, কিন্তু তিনি কিন্তু খুব সহজে সেই ফাঁদে পা দিয়েছেন। সো এগুলো কিন্তু কোচ আসলে আপনাকে শিখিয়ে দিতে পারবেন না, যত বড় কোচ হোক। এটা একটা প্লেয়ার, মুমিনুল তো যথেষ্ট মানে আপনার অভিজ্ঞ প্লেয়ার, এখন তাকে আসলে কে শেখাবেন, এটা তার নিজেকেই বুঝতে হবে। এখন তিনি বলতে পারেন যে ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করেছি, তারপরে এত কথা কেন হচ্ছে, কিন্তু ভাই টেস্ট ক্রিকেট একটা ইনিংসের খেলার না, হ্যাঁ তাই না? ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি করেছেন, তার মানে আপনার উপর দায়িত্ব আরও বেশি। আপনি এই শেষ দিনের যে লড়াই, সেই লড়াই দল আপনি কিন্তু তাকিয়েছিল, আপনি দলকে হতাশ করেছেন দিনের শুরুতেই। রাইট, আমরা একটু সাকিব আল হাসানকে নিয়ে আলটিমেটলি কথা বলতেই হবে। যদি শেষ পর্যন্ত তিনি তার যে ইচ্ছেটা মিরপুরে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে একটা টেস্ট খেলে তিনি তার ক্যারিয়ারটাকে শেষ করবেন, নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, সেই জায়গা যদি সেটা না হয় শেষ পর্যন্ত, তাহলে আজই কিন্তু তার এই এলিট ফরম্যাটের ক্রিকেটে তাকে আমরা শেষবারের মতো দেখলাম। আপনি দীর্ঘদিন ধরে স্পোর্টস সাংবাদিকতা করছেন, সব মিলিয়ে সাকিব আল হাসানের ক্যারিয়ারটাকে কিভাবে রেট করবেন, এবং একই সঙ্গে আজ শেষ দিনের তার যে চিত্রগুলো, যে দৃশ্যগুলো আমরা দেখলাম, কিভাবে কেমন লেগেছে আপনার? সাকিবকে নিয়ে আসলে নতুন করে বলার আছে সামান্যই। সাকিব তো মানে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, এটা মানে এটা নিয়ে কোনো ডাউট নেই, এবং সেটা আরও তিনি বছর দশেক আগে হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি তো আসলে খুব বেশি দিনের নয়, তারপরেও এর মধ্যে যত ক্রিকেটার এসেছেন, সাকিব মানে অ্যাভাবল, মানে সবাইকে অনেকটা ছাড়িয়ে তিনি আসলে, এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল বিজ্ঞাপন বলুন, সব কিছু মিলিয়ে সাকিব আসলে শুধু মানে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার তো বটেই, মানে টেস্ট হিস্ট্রির বা ওয়ার্ল্ড ক্রিকেটের হিস্ট্রির সেরা অলরাউন্ডারের একজন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন তার বিদায়টা যদি দেশ থেকে না হয় টেস্ট ক্রিকেটে, তাহলে ডেফিনেটলি দুঃখজনক ব্যাপার হবে, এবং সেটা বাংলাদেশের ক্রিকেট অনুসারেই বলুন, সাকিবের নিজের জন্য তো বটেই, বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার যারা আছেন, কিংবা আমরা যারা জার্নালিস্ট, যারা খেলাটা ফলো করি, যারা মানে এত বছর ধরে সাংবাদিকতা করছি, সবার জন্য আসলে এটা দুঃখজনক ব্যাপার হবে যে সাকিব দেশ থেকে শেষ করতে পারছে না। সেই সুযোগটা কি আছে কিনা আপনার আসলে এখন বাস্তবতাটা কি মনে হয়? হ্যাঁ, আমি সেটাতেই আসছিলাম যে এটা হলো একটা পয়েন্ট, ডেফিনেটলি সাকিব সেটা ডিজার্ভ করেন, ক্রিকেটার সাকিব, কিন্তু এখনকার যে বাস্তবতা, এই বাস্তবতায় আসলে মানে তিনি বলেছেন তিনি চান, কিন্তু সেই চাওয়াটা ক্রিকেটার সাকিব হিসেবে ঠিক আছে, কিন্তু যে বাস্তবতার কথা আমরা বলছি পারিপার্শ্বিকতা, তাতে আসলে কঠিন। তিনি দেশে আসবেন, ঠিক আছে, যেহেতু তার এগেনস্টে একটা হত্যা মামলা আছে, এখানে আসলে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট যেটা বলেছেন সেটা কিন্তু বাস্তবতা, আসলে কিছু করার নেই। এখানে নিরাপত্তার কথা তিনি বলছেন, নিরাপত্তার দুটো ব্যাপার আছে, একটা হলো যে আপনি দর্শকদের যদি ক্ষোভ থাকে, কিংবা সাধারণ মানুষের যদি ক্ষোভ থাকে, যে অংশের ক্ষোভ আছে, ক্রাউড যেটা মব, তাদের সামনে নিরাপত্তা, এখানে আমি মনে করি যে বিসিবির এখানে অবশ্যই করণীয় কিছু আছে, সেটা হলো আপনার নিরাপত্তা এজেন্সির সঙ্গে কথা বলে, যারা আছেন সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে, তার নিরাপত্তাটা ক্রিকেটার হিসেবে ক্রিকেট মাঠে তিনি যেন খেলতে পারেন সেই নিরাপত্তা নিশ্চিত করা, আমার মনে হয় সেটা খুবই সম্ভব। কিন্তু তার যে মামলাটা আছে, সেখানে আসলে বিসিবির কিন্তু কিছু করার নেই, এবং সেখানে অফিসিয়ালি সরকারের কিছু করার নেই, যেহেতু আইনের ব্যাপার, আইন তো তার নিজস্ব পথে হাঁটবে। এখন আমরা মামলাটার ধরন আমরা জানি কেমন, মামলার সময় তিনি কোথায় ছিলেন, কি ছিলেন, আমরা সব কিছুই জানি, কিন্তু মামলা তো হয়েছে। এখন এটা কিছু করা নেই, এটা মানে এই কঠিন বাস্তবতার সামনে তিনি এসে দাঁড়িয়েছেন। এখন সব কিছু আমরা বুঝতে পারছি যে মামলাটা কেমন কিংবা কি, কিন্তু তার জন্য খুবই কঠিন, এবং তিনি দেশে আসবেন, ঠিক আছে, হয়তো আসতে পারেন, বাংলাদেশের নাগরিক, তিনি ডেফিনেটলি দেশে আসার অধিকার তার আছে, কিন্তু দেশ ছাড়ার ক্ষেত্রে একটা ঝামেলা তার হবে ডেফিনেটলি। দর্শক, আবারও কথা বলবো আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক আরিফুল ইসলাম রনির সঙ্গে। রনি ভাই, আমরা হাথুরু সিংহের যে পোস্ট ম্যাচে তিনি বলছিলেন যে সাকিব আল হাসানকে তিনি এই মিরপুরের টেস্টে এখনও আশা করছেন যে তিনি তাকে পাবেন, এবং তিনি অনেকটা মানে নিরুপায় হয়েই বলছেন যে এইরকম ক্রিকেটার আসলে বিকল্প হয় না। মানে সাকিব আল হাসানের ক্যারিয়ারটা অনেক বড় ক্যারিয়ার, আসলেই তার বিকল্প পাওয়া কঠিন। তারপরও বাংলাদেশ আসলে ব্যাকআপ ক্রিকেটার তৈরির ক্ষেত্রে কতটুকু সফল, সাকিবের মতো একজন অলরাউন্ডার আমরা কতটুকু তৈরি করতে পেরেছি? মিরাজ আছেন, বা পাইপলাইনের কথাই যদি বলেন, টেস্ট ক্রিকেটে এমনিতেই বাংলাদেশের দুর্দশা রয়েছে। ডেফিনেটলি সাকিবের মতো ক্রিকেটারের বিকল্প তো আসলে রাতারাতি পাওয়া কঠিন, এমনিতেও কঠিন, এবং সেটার জন্য সময় লাগবে। আমরা একদিক থেকে লাকি যে মিরাজ অলমোস্ট রেডি হয়ে আছেন, বাট সাকিব তো সাকিব বছরের পর বছর পারফর্ম করেছেন, এবং টেস্ট হিস্ট্রিতে সবচেয়ে বেশি র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থাকা অলরাউন্ডার, সো তার বিকল্প আপনি এখনই পেয়ে যাবেন এমন না। এবং মিরাজকে যদি আমরা চিন্তা করি সাকিবের জায়গায়, হয়তো একদিন যাবেন, কিন্তু এখনই সাকিবের মতো ব্যাটে বলে সমান পারফর্ম করবেন সেই আশাটা করাটাও ভুল হবে, কিংবা সেই ভার তার উপর চাপিয়ে দেওয়া ভুল হবে। বাট মিরাজ উঠে আসছে, তার ব্যাটিংটা উন্নতি হয়েছে, বোলিংটাও দেশের বাইরে ইদানিং খুব ভালো বোলিং করছেন, এটা একটা পজিটিভ সাইন।
বাট পাইপলাইনের যে কথা যেটা বললেন, ডেফিনেটলি সেই জায়গাতে একটা বড় ঘাটতির জায়গা আমাদের আছে, এবং মানে সেই প্রসেসটা আপনার মানে আমরা সবসময় বলি যে প্রসেসটা কবে শুরু হবে। মিরাজের পর আরেকজন ওইরকম অলরাউন্ডার না, মিরাজ যদি ইনজুর্ড হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু আমরা ওইরকম অলরাউন্ডার পাবো না, কিংবা একদম রাতারাতি আমাদের মিরাজের মানে না, অ্যাটলিস্ট ব্যাটিং বোলিংটা সামলাতে পারে এরকম অলরাউন্ডারও কিন্তু নাই। সো ওই পুরোনো কথা বলতে হচ্ছে যে আপনার এই টিমের ট্যুরগুলো, এই টিমের খেলাগুলো বেশি বাড়ানো, ওই প্লেয়ারদেরকে কিছু প্লেয়ারদেরকে আইডেন্টিফাই করে এক্সপোজার দেয়, এই কাজগুলো করতে হবে। হাতুড়ে সিংয়ের মতো আমরাও আশাবাদী, আশা করি যে বিদায়টা, সাকিবের বিদায়টা মিরপুর থেকে যদি হয় খুবই ভালো হয়, কিন্তু আইনগতভাবে আমি এই মুহূর্তে আসলে খুব বেশি আসার জায়গা দেখছি না, যদি না তিনি আগাম জামিনের কোনো ব্যবস্থা করেন। আগাম জামিনের যদি ব্যবস্থা করেন তাহলে ডেফিনেটলি তিনি হয়তো আসতে পারবেন, কারণ যেটা বলছিলাম তাকে তো দেশের বাইরে আবার যেতে হবে, কারণ তার ফ্যামিলি দেশের বাইরে আছে। সো দেশে ফিরলে হত্যা আমরা আসামি, দেশের বাইরে যাওয়া খুব টাফ। সাকিব আল হাসানকে কি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটেই, মানে এখন তো যদি আমরা ধরি যে টেস্টে তিনি খেলতে না পারছেন, টি-20তে তো তিনি নেই, ওয়ানডে ক্রিকেটের কথা তিনি এখনো বলেননি, 25 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুতেই রয়েছে। ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসানের কিভাবে আপনি দেখছেন আর কি তার ক্যারিয়ারটা? ওয়ানডে তো যদি তিনি দেশে ফিরতে না পারেন তাহলে কিন্তু ওয়ানডেতেও তার জন্য খেলা টাফ হবে। সিচুয়েশনটা কি, বাংলাদেশে যদি এই সময়টা ওয়ানডে বাংলাদেশের মাটিতে নেই, আছে আপনার আফগানিস্তানের সঙ্গে ইউএইতে, তারপরে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর, কিন্তু আপনার প্রিপারেশন ক্যাম্পগুলো তো বাংলাদেশে হবে। এবং এর আগে কিন্তু আপনার বোর্ড প্রেসিডেন্ট, চিফ সিলেক্টর তারা বলেছেন যে এই ক্যাম্পগুলো তো আপনার সব প্লেয়ারকে তারা চান, এবং সেখানে ডেফিনেটলি সাকিবের মতো একজন ভাইটাল প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, তাকেও আপনি ক্যাম্পে চাইবেন যে সবার সাথে তিনি থাকুন। তিনি যদি ক্যাম্পে না থাকেন তাহলে তাকে কি বিবেচনা করা হবে কিনা। এর বাইরেও পারফরমেন্সের একটা ব্যাপার আছে, সাম্প্রতিক পারফরমেন্সটা তার খুব একটা ভালো না, তারপরেও আপনি মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার যেহেতু, তার উপর আপনি ওই ভরসাটা রাখতে পারেন যে ঠিক আছে বড় টুর্নামেন্টে তিনি ডেলিভার করবেন, কিন্তু তার আগে এই সময়টা আপনি কীভাবে তাকে ম্যানেজ করবেন, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু ক্রিকেট বোর্ডকে বের করতে হবে। এবং তার জন্য কি বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, তাহলে তিনি বাইরে থেকে খেলবেন, সেক্ষেত্রে এটা কি অন্যদের প্রতি ফেয়ার হবে কিনা, বা ওই প্রসেসটার প্রতি ফেয়ার হবে কিনা, কোচ সেটার সাথে এগ্রি করবেন কিনা। সো অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজতে হবে। পুরো ম্যানেজমেন্টেরই আসলে এই বিষয়টা খুবই কৌশলী হওয়ার ব্যাপার রয়েছে। এবং সাকিবের সাইকোলজিক্যাল একটা ব্যাপারও কিন্তু এখানে থাকবে ডেফিনেটলি। আমরা জানি খুবই স্ট্রং মানসিকতার তিনি, কিন্তু আমি শিওর যে এই সফরে এই ভারত দুইটা টেস্টে তার সাইকোলজিক্যালি তার পারফরমেন্সের প্রভাব ফেলেছে। এটা যে এত কিছু ভাবতে হচ্ছে, এত চিন্তা ভাবনা, তার ফ্যামিলি, দেশে তার ফ্যামিলি আছে, বাবা মা যেটা তাদের কথা চিন্তা ভাবনা করতে হচ্ছে, সিকিউরিটি, তার নিজের মামলা, ডেফিনেটলি এটা ক্রিকেটার হিসেবে তার মাঠের পারফরমেন্সের প্রভাব। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। যদি এটা তার শেষ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হয় তাহলে আমাদেরকে বলতে হচ্ছে যে শেষটা ব্যাটসম্যান সাকিব শূন্য হাতেই মানে ফিরে যাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর বিশ্লেষণ করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির সঙ্গে। আমরা যাব পরের রিপোর্টে। দেশের ক্রিকেটের আরও খবর। ভারতের বিপক্ষে টেস্টে হোয়াইট ওয়াশ হলেও টি-20 সিরিজে বড় স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছে স্কোয়াডে থাকা 10 ক্রিকেটার। প্রতিপক্ষ কঠিন হলেও নিজেদের স্কিলে আস্থা রাখছেন অভিষেকের অপেক্ষায় থাকা রাকিবুল হাসান। আর দলীয় নৈপুণ্যে সাকিব আল হাসানের অভাব পূরণ করতে চান পেসার তানজিম সাকিব। কে আছে, কে ব্যাটসম্যান, কে বলার, এগুলো দেখার সময় খুব কম আছে। আমি আমার স্কিলে বিশ্বাস করি। রাকিবুল হাসানের টি-20 দলের হয়ে যাত্রাটা এবারই প্রথম। এর আগে ওয়ানডে দলে নিউজিল্যান্ড সফরে থাকলেও সুযোগ মেলেনি একাদশে। স্বাভাবিকভাবেই কিছুটা চাপে থাকার কথা তার। বাহাতি সাকিব আল হাসানের অভাবটাও পূরণ করতে হবে তাকে। তবে সর্বদা আত্মবিশ্বাসী রাকিবুল ভাবতে চান না এসব নিয়ে। ফোকাস রাখতে চান নিজের পারফরমেন্সে, আর লাল সবুজের জার্সিতে খেলতে চান দীর্ঘদিন। প্রিপারেশন পার্সোনালি আমি যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার চেষ্টা করছি, কারণ ইমপ্রুভের শেষ নাই। সো আমি এখানে যখন ক্যাম্প হয়েছে আমাদের সোহেল স্যারের সাথে কাজ করার চেষ্টা করছি, কোন জায়গাগুলো ইমপ্রুভ করা যায়। সো ওইভাবেই নিজেকে প্রস্তুত করছি। এখন মাঠে খেললে ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করবো। সবারই তো ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য। তো আমারও ওরকম ইচ্ছা। আমি গত এইচপিতে 3-4 বছর ধরে ওরকমভাবে প্রিপারেশন নিচ্ছি। রাকিবুল ছাড়াও অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের তামিম, ইমন, হৃদয়রাও আছেন ভারতের বিপক্ষে টি-20 সিরিজে। তানজিম সাকিব এই ফরম্যাটে এখন অন্যতম ভরসার নাম। সিরিজে পেস ইউনিটের উপরই থাকবে বড় দায়িত্ব, আর সেটা ঠিকঠাক পালন করার আশ্বাস তানজিম সাকিবের। যদিও চ্যালেঞ্জিং সিরিজে মিস করবেন সাকিব আল হাসানকে। কি হয়েছে না সেটা আমার কনফিডেন্স দেবে অবশ্যই, কিন্তু এটা আমি মনে রাখতে চাই না ওইরকম। জাস্ট ভবিষ্যতে কী আছে সেটা আমি বেশি ফোকাস করতে চাই। তো ইন্ডিয়া সিরিজে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি যাতে নিজের বেস্টটা দিতে পারি। সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এবং উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত। আমরা ওই জায়গাতে অনেক শূন্যতা ফিল করব, কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা
একটা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আপটা আমরা পূরণ করতে পারি। এদিন টি-20 দলের 10 ক্রিকেটার গেছেন ভারতে। অধিনায়ক শান্ত সহ 5 জন আছেন টেস্ট দলের সঙ্গে। যদিও রাকিব হৃদয়রা মিরপুর থেকে বিমানবন্দরে গেলেও মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, শরীফুলরা গিয়েছেন ব্যক্তিগত গাড়িতে। বিমানে ওঠার আগে শরীফুল জানিয়েছেন দল এবং নিজেকে নিয়ে তার প্রত্যাশার কথা। অনেকদিন থেকে প্র্যাকটিস করতেছি, তো এখন ভালো রিদমে আসছি। ইনশাল্লাহ দেখা যাক কতটা ম্যাচে অ্যাপ্লাই করতে পারি। যদি সবাই সবারটা বেস্ট দিতে পারে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। চেষ্টা করবো সিরিজটা যাতে আমাদের হয় ইনশাল্লাহ। টি-20তে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট 14 বারের দেখায় টিম ইন্ডিয়ার 13 জয়ের বিপরীতে মাত্র 1 জয় পেয়েছে বাংলাদেশ। তবে ব্যবধানটা বাড়াতে বদ্ধপরিকর টিম টাইগার। আগামী 6 অক্টোবর প্রথম টি-20তে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পুরুষদের পর এবার বাংলাদেশের নারী ক্রিকেটেও পেস বিপ্লব ঘটাতে চান জাহানারা, মারুফা, দিশা, ঋতুমণিরা। টি-20 বিশ্বকাপে এবার স্পিনারদের পাশাপাশি গতির যুদ্ধে নামতে চান তারা। নিজেদের পারফরম্যান্স দিয়ে টিম ম্যানেজমেন্টকে বাধ্য করতে চান স্কোয়াডে 3 পেসার রাখার সিদ্ধান্ত নিতে। এদিকে শিষ্যদের এমন কথায় মোটেও অবাক নন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার বিশ্বাস এবারের বিশ্ব আসরে চমক হয়ে দেখা দেবে টাইগ্রেস পেস ইউনিট। ছিলেন দেশি কোচ তালহা জুবায়ের, নাজমুল ইসলাম, মাহবুবুল আলম, জাকিরা। গুরু বদলেছে হরদম, কিন্তু বাংলাদেশের একটা পেস ইউনিট তৈরির কাজ বন্ধ হয়নি কখনোই। বিসিবির সুদূর প্রসারী চিন্তার ফল আজকের মুস্তাফিজ, তাসকিন, খালেদ এবাদতদের সঙ্গে হালের হাসান, সাকিব, নাহিদরা। কদিন আগেও যে দেশে পেসার খুঁজতে লাগতো আতশি কাজ, আজ সে বাংলাদেশ নিয়মিত স্কোয়াডে নামায় 3 পেসার। বিশ্রামের মতো বিলাসিতাও দেখাতে পারে টাইগার ম্যানেজমেন্ট। শুধু কি তাই, এখন সাদা আর রঙিন পোশাকে গতির ঝড় তুলতে তৈরি থাকে আলাদা 2 সেট পেসার। পুরুষদের ক্রিকেটের এই বৈপ্লবিক পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের নারী ক্রিকেটেও। একটা সময় জাহানারা ছাড়া নারী ক্রিকেটে ছিলেন না আর কোনো পেসার। এখন মারুফা, দিশার সঙ্গে ঋতুমণিকে নিয়ে স্বপ্নবাজ বাংলাদেশ নারী উইং। তাসকিন, মুস্তাফিজদের মতো নারী ক্রিকেটেও পেস বিপ্লব ঘটাতে চান তারা। আর এজন্য দিশাদের টার্গেট এখন নারী টি-20 বিশ্ব আসর, যেখানে স্পিনারদের সঙ্গে গতির ঝড় তুলতে প্রস্তুত টাইগ্রেস পেসাররাও। মেইনস্ট্রিমে আমরা দেখছি যে একটা সময় যে ওনারাও 1-2 পেস বোলারকে নিয়ে ম্যাচ খেলাইছে। এখন আমাদের মেইনস্ট্রিমে 4-5 জন করে পেস বোলার খেলতেছে। সো আমরা ওই জিনিসটাই টার্গেট করতেছি যেন আমরা আমাদের পারফরমেন্স দিয়ে ওমেন স্ট্রিমের জন্য আমরা অ্যাজ এ 3-4 জন পেস বোলার জন্য আমরা বেস্ট 11-এ খেলতে পারি। এগুলো আমাদের নিজেদেরকেই করতে হবে। আমরা পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আমরা এই জায়গাটা তৈরি করব। এবার আমার সঙ্গে মারুফা আছে, দিশা আছে, ঋতুমণি আছে। সো আমার বিশ্বাস যে এই ওয়ার্ল্ড কাপে আমরা ইনশাআল্লাহ স্পিন ডিপার্টমেন্টের পাশাপাশি পেস ডিপার্টমেন্টের থেকেও কন্ট্রিবিউট করতে পারবো। আমিও চাই যে বাংলাদেশ ওমেন্স টিমেও পেস ইউনিট তৈরি হোক, যেখানে কিনা 2 থেকে 3টি পেসার প্রতিদিন ম্যাচে, প্রত্যেক ম্যাচে খেলতে পারে স্পিনের পাশাপাশি। আমি যখনই বল করি আমার মূল উদ্দেশ্য থাকে ইকোনমি বল করার, ডট বল করার। এটাই আমার মূল উদ্দেশ্য থাকে। তো আশা করছি যে ভালো কিছুই হবে। পেসারদের এমন আত্মবিশ্বাসে মোটেও অবাক নন নারী দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। আরব আমিরাতের বিশ্বকাপে শিষ্যদের নিয়ে আশাবাদী তিনি নিজেও। স্কোয়াডে থাকা পেসারদের ভিন্ন ভিন্ন স্কিলের কারণে এবারের বোলিং ইউনিট সবাইকে তাক লাগিয়ে দেবে বলেই বিশ্বাস তার। জাহানারা যদি ওর লাইন লেন্থ মেনটেন করে, ও যদি খুব কন্ট্রোলে বোলিং করতে পারে, ওর অ্যাকুরেসি আছে, ও যদি খুব ফোকাস থাকে, তাহলে জাহানারাও আমাদের জন্য একটা অ্যাসেট। দিশা হু ইজ আওয়ার ফিউচার বলার, মানে ওকে যদি আমরা ভালো মতো নার্চার করতে পারি, ও আমাদের ফিউচারে অনেক ভালো রেজাল্ট এনে দেবে আমাদের পরে। ঋতুমণির জায়গাটা লাইন লেন্থ ইজ ভেরি গুড। ও পেস হয়তো বা অত নেই, কিন্তু ব্যাটসম্যানকে খুব ভালো বুঝে এবং ওর ফিল্ড সেটআপ অনুযায়ী খুব সুন্দর বল করতে পারে। নারী দলের পেসারদের নিয়ে আলোচনাটা অনেক দিন ধরেই। মূলত মারুফার আগমনেই বদলাতে শুরু করে চিত্র। এখন স্কোয়াডে 4 জন থাকলেও দলের মূল আস্থার জায়গাটা মারুফাকে ঘিরেই। কোচের বিশ্বাস সেরা উইকেট শিকারী বোলারদের ছোট তালিকাতেও জায়গা করে নিতে পারেন নীলফামারীর এই মেয়ে। আর কোচের সম্মান রাখতে নিজেকে উজাড় করে দিতে চান মারুফাও। মারুফা ইজ ভেরি ক্যাপেবল। মারুফা আমাদের ওয়ান অফ দ্য কি বলার। আই হোপ যদি ও যে অ্যাবিলিটি আছে, ও এই ওয়ার্ল্ড কাপে হাইস্ট উইকেট টেকার হওয়ার অ্যাবিলিটিও রাখে। তালহা স্যার আসার পর থেকে মনে করেন মেন্টালি বলেন বা খেলার দিক দিয়ে বলেন, আমি একটু মানে বেশি ফোকাসে আর কি আসতেছি। বলতে গিয়ে নিজের দিক দিয়েও মনে হচ্ছে যে না, আমাকে পারতেই হবে, এরকম একটা মনের ভিতরে একটা জোশ কাজ করতেছে। 3 অক্টোবর বিখ্যাত শারজা ক্রিকেট গ্রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারীদের বিশ্বকাপ যাত্রা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। 1 মাস পেরিয়ে গেলেও সার্চ কমিটির দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি ক্রীড়াঙ্গনে। তবে ফেডারেশনগুলোকে নিয়ে দ্রুত কার্যকরী সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন কমিটির অন্যতম সদস্য ইমরোজ আহমেদ।
মঙ্গলবার 3টি ফেডারেশনের সঙ্গে আলোচনা সভা শেষে এমনটি জানিয়েছেন তিনি। এছাড়া শুধু ফেডারেশনের নীতিমালা নয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধন করার সুপারিশও করবে সার্চ কমিটি। ক্রীড়াঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। এরই মধ্যে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে কার্যকরী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সম্প্রতি বিভিন্ন ফেডারেশনকে পুনর্গঠন করতে সবার সঙ্গে আলোচনায় বসেন তিনি। তবে সে মতবিনিময় সভায় অংশ নিলেও ডিসিপ্লিনারি সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই সুযোগ পাননি নিজেদের সমস্যা তুলে ধরার। এবার কার্যকরী সিদ্ধান্ত নিতে আলাদাভাবে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসেছে সার্চ কমিটি। প্রতিদিন 3টি করে ফেডারেশনের সঙ্গে আলোচনা সভা করার কথা তাদের। এরই ধারাবাহিকতায় দীর্ঘ সময় ধরে সার্চ কমিটির সঙ্গে মত বিনিময় করেছে হকি, দাবা, স্নুকার ও বিলিয়ার্ড ফেডারেশন। বিস্তর আলোচনা চলে ফেডারেশনের অ্যাডহক কমিটি এবং নানা পলিসি নিয়েও। ফেডারেশনগুলা, প্লেয়ার, ইভেন আম্পায়ার্স, অর্গানাইজার সবাই সবার মনের কথাটা খুলে বলতে পেরেছে। যার মত শেষে দিছে, অনেকেই মতামত দিছে এই ব্যাপারে। তো সেই ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। আমাদের বর্তমান পরিস্থিতিটা ওনাদেরকে বলেছি, ওনারা আমাদেরকে পরবর্তী মিটিংয়ে কি কর্মপন্থা নির্ধারণ করতে চান তারা আমাদেরকে জানাবেন। গেল 3 সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদে বেশ কয়েকটি সভা করেছে সার্চ কমিটি। ফেডারেশনগুলোকে নিয়ে কেমন সিদ্ধান্ত আসবে বা কি পরিবর্তন আসবে গঠনতন্ত্রে, তার জন্য সবাই তাকিয়ে আছে এই কমিটির দিকে। যদিও কমিটি গঠনের 1 মাস পেরোলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা মেলেনি ক্রীড়াঙ্গনে। তবে দ্রুত ফেডারেশনগুলোকে নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান সার্চ কমিটির অন্যতম সদস্য ইমরোজ আহমেদ। তাদের সাথে শেয়ার করলাম আমাদের নতুন পরিবর্তনগুলো কি আনতে চাচ্ছি। আমরা যে ফেডারেশনগুলোর সাথে কথা বলছি, এই ফেডারেশনগুলোকে আমরা প্রায়োরিটি নিয়ে কাজ করে ফেলেছি। আগামী সপ্তাহে আমরা হয়তোবা রবিবারের মধ্যে বা সোমবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। শুধু ফেডারেশনের নীতিমালাই নয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধন করার সুপারিশও করবে সার্চ কমিটি। এনএসসি একটা যদি আপনি কিছুটা জায়গায় সংশোধন না করেন, ফেডারেশনের যে কনস্টিটিউশনগুলো অ্যামেন্ডমেন্ট করবেন সেটা কিন্তু কার্যকরী হবে না। আমাদের কাছে মনে হচ্ছে কিছুটা জায়গায় কনফ্লিক্টিং আছে, সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিব। এখন এই সময় এসছে, আমরা একটু সাজেস্ট করব এবং দেয়ার ইজ এ পসিবিলিটি অ্যান্ড দেয়ার ইজ স্কোপ। ফেডারেশনগুলোর সঙ্গে সার্চ কমিটির বৈঠকের ধারাবাহিকতায় পরবর্তী 2 দিন আরও 6টি ফেডারেশনের সঙ্গে বিশদ আলোচনায় বসবে কমিটির সদস্যরা। অনেকগুলো ফেডারেশনের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের খবর। মৌসুমে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে বার্সেলোনা। ব্লগরানাদের প্রতিপক্ষ ইয়াং বয়েজ। ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। খারাপ সময় পার করছে ফুটবল ক্লাব বার্সেলোনা। মৌসুমে উড়ন্ত সূচনার পর কঠিন পরিস্থিতি সামলাচ্ছে ব্লগরানা। লা লিগায় অ্যাওয়ে ম্যাচে হারের তিক্ততা দিয়েছে ওসাসুনা। গেতাফেকে হারিয়ে পরের ম্যাচে জয়ে ফিরলেও আত্মবিশ্বাসে ঘুণ ধরেছে হ্যান্সি ফ্লিক শিষ্যদের। এমন ভঙ্গুর আত্মবিশ্বাস নিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে যাচ্ছে এফসি বার্সেলোনা। সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজ অবশ্য বার্সেলোনার জন্য খুব কঠিন প্রতিপক্ষ হওয়ার কথা নয়। তার উপর ম্যাচটা ওরা খেলবে বার্সেলোনাতেই, সেই দিক থেকে একটা সুবিধা পাবে কাতালানরা। ম্যাচের সব সূচকে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ওরা, যদিও এবারই প্রথম ইয়াং বয়েজের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। সম্প্রতি দল নিয়ে একটু কাঁটাছেঁড়া করতে দেখা গেছে হ্যান্সি ফ্লিককে। তার ফল অবশ্য ভালো হয়নি, তাই আবারও পুরনো ফরমেশনে ফিরছেন এই জার্মান কোচ। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে লামিন ইয়ামাল, রাফিনিয়াদের শুরুর একাদশে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। যদিও ফুটবলারদের ইনজুরির লম্বা তালিকায় একাদশ এবং কৌশল দুটো সাজাতেই ঝামেলা পোহাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গোলরক্ষক টের স্টেগেনের মৌসুম শেষ হয়ে গেছে। কোনো সুখবর নেই দানি ওলমো, ফার্মিন লোপেজ, ক্রিস্টিয়ানসেন, আরাউহোদের নিয়ে। সাসপেনশনে খেলতে পারবেন না এরিক গার্সিয়া, তবে সম্ভাবনা আছে গাবি আর ফ্র্যাঙ্কি ডি ইয়াং এর মাঠে ফেরার। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মতো একই বৃন্তে দাঁড়িয়ে ইন্টার মিলান। সান সিরো এসে 3-1 ব্যবধানের হারের লজ্জা নিয়ে ফিরে গেছে লিভারপুল। পরের পথগুলো মসৃণ করার জন্য বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে কাজটা সহজ হবে না, কারণ বায়ার লেভারকুসেন আছে বেশ ছন্দে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 2 নিয়ে এসি মিলানের তুলনায় কিছুটা নির্ভর লেভারকুসেন। প্রথম ম্যাচে ফেইনুর্দকে হারিয়ে তারা আছে সুবিধাজনক অবস্থানে। তার উপর রসোনারিদের বিপক্ষে তারা খেলবে ঘরের মাঠে। লিগ ম্যাচে লাইপজিগের কাছে হারার পর শাবি আলোনসোর দল আছে জয়ের রেসে। সব মিলিয়ে উইন প্রেডিকশনও লেভারকুসেনের পক্ষে। এখন দেখা যাক দু দলের প্রথম দেখায় জয় পায় কোন দল। এসএম ইকবাল, সময় সংবাদ। পিচ, আউটফিল্ড মিলে মাঠের ক্রিকেটের জন্য আদর্শ রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম।
সংস্কার করা হয়েছে ড্রেসিং রুম, গ্যালারি আর ফ্লাড লাইট। সাম্প্রতিক সময়ে নগরীর সড়ক ও আবাসিক হোটেল উন্নত হওয়ায় নেই যোগাযোগ ও আবাসনের সমস্যাও। এসব বিবেচনায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বিপিএল এর ম্যাচ চাইছেন স্থানীয় ভক্তরা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। উইকেটে বাউন্স ও সুইং দুটোই আছে, আবার ব্যাটারদের জন্য রানও থাকে। স্পোর্টিং উইকেট বলতে যা বোঝায় তার সবই আছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। পিচ থেকে বাউন্ডারি লাইন পর্যন্ত কিছুটা ঢালু এবং মাটি একটু শক্ত। পানি নিষ্কাশন হয় সহজেই। রয়েছে ড্রেনেজ সিস্টেম। ঘাসের ঘনত্ব এবং ঘাসের উচ্চতা সব মিলিয়ে এক আদর্শ আউটফিল্ডের অনন্য উদাহরণ উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই স্টেডিয়াম। স্টেডিয়ামের পাশেই রয়েছে ইনডোরে অনুশীলনের সুবিধা। স্পোর্টিং উইকেট এবং বাংলাদেশের ভিতরে খুবই ভালো মানের উইকেট এবং আউটফিল্ড আমাদের জানা মতে যেটা খুবই বাংলাদেশের ভিতরে ফার্স্ট। উইকেট আউটফিল্ড দুর্দান্ত হওয়ায় প্রথম শ্রেণী থেকে শুরু করে বয়সভিত্তিক, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। বিপিএল খেলার জন্য চলতি বছরের জানুয়ারিতে স্টেডিয়ামে থাকা 160টি ফ্লাড লাইট খুলে সিলেটে নেয় ডে নাইট ম্যাচ খেলা সম্ভব হয় না। ড্রেসিং রুম, ফ্লাড লাইট আর গ্যালারি সংস্কার করা সম্ভব হলে ভালো মানের স্টেডিয়াম হবে এটি, এমনটাই জানান ক্রিকেটাররা। কিছু জায়গায় কাজ করা লাগবে, যেমন ড্রেসিং রুমটা একটু আপডেট করতে হবে। মাঠের উইকেট অনেকে ভালো আমাদের আছে, আউটফিল্ডও অনেক সুন্দর। তারপরে যেটা হচ্ছে আপনার গ্যালারিগুলো একটু সাজাইলেই সব ঠিক হয়ে যাবে। ফ্লাড লাইটেরও দেখতেছি অনেক কাজ করতে হবে। আর ড্রেসিং রুম ঠিক আছে, চলবে। হোটেলও আছে, ভালো হোটেল আছে, কিন্তু আই থিঙ্ক যে গ্যালারিটা একটু ভালো সংস্কার করতে হবে। ক্রিকেটারদের দাবি রাজশাহীর যোগাযোগ ব্যবস্থা ও আবাসন সুবিধা এখন অনেক উন্নত। শুধু দরকার বিসিবির একটু মনোযোগ। বোর্ড চাইলেই স্টেডিয়ামটিতে যেসব সুবিধা রয়েছে তাতেই আসন্ন বিপিএল এর ক্রিকেট ম্যাচ এখানে আয়োজন সম্ভব। বিসিবি যদি এখন থেকে একটু উদ্যোগ নেয়, পাশাপাশি যদি ভালোভাবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটু সাপোর্ট দেয়, আমি আশা করি যে এই বছর সম্ভব। 5-6 বছর আগে আইসিসি একটা কমিটি আসছিল, 3 কি 4 সদস্যের কমিটি। তারা মাঠ সম্বন্ধে তাদের কোনো অবজেকশন ছিল না। আমাদের খালি প্রবলেম ছিল আবাসনের। তো আবাসন তো এখন তো আমাদের বেশ কয়েকটা ভালো ভালো হোটেল হয়েছে। এখন তো বিপিএল আয়োজন করা আমাদের পক্ষে খুবই সহজ। দ্রুতই স্টেডিয়ামটি সংস্কারের কথা ভাবছে জাতীয় ক্রীড়া পরিষদও। স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় 2004 সালে। প্রায় 25,000 দর্শক ধারণ ক্ষমতার এই ক্রিকেট গ্রাউন্ডটির শুরুতে নাম ছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, পরে নামকরণ করা হয় শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম। আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে আইসিসির স্বীকৃতি না পেলেও স্বীকৃতি রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। আসন্ন নারী টি-20 বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেট প্রেমীদের উত্তেজনা বাড়াতে নতুন ক্যাম্পেইনের উদ্বোধন করল ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি এবং মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক। মঙ্গলবার গুলশানে বাংলালিংক টাইগার্স ডেনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্বকাপ আনো এই ক্যাম্পেইনের কুইজে অংশ নিয়ে বিশ্বকাপের শহর দুবাই ভ্রমণের সুযোগ করে দেয়া হচ্ছে ক্রিকেট সমর্থকদের। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী 10 জন পাবেন এই সুবর্ণ সুযোগ। বিজয়ীদের দুবাই ভ্রমণের টিকিট এবং সেখানে 2 দিন থাকার ব্যবস্থা করা হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। টফিতে খেলা দেখা এবং কুইজে অংশ নিতে গ্রাহকদের 50 টাকা বা তার বেশি যে কোনো মূল্যের সাবস্ক্রিপশন নিতে হবে অথবা সক্রিয় থাকতে হবে বাংলালিংকের কোনো ডাটা প্যাকে। দর্শক, কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে আর্সেনাল এবং পিএসজি এবং আলাদা ম্যাচে লড়বে ম্যানচেস্টার সিটি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দেবো আরেকবার। বিদেশের মাটিতে শেষ টেস্টে ভালোবাসায় সিক্ত সাকিব আল হাসান বিরাট কোহলির কাছ থেকে পেলেন ব্যাট উপহার। ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের। এবং ক্রীড়াঙ্গনের সার্চ কমিটি পুনর্গঠন, ফেডারেশনগুলোকে নিয়ে দ্রুত নেওয়া হবে কার্যকরী সিদ্ধান্ত। জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধনে সুপারিশের পরিকল্পনা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।